দর্শক, আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় গরমে শিশুর যত্ন। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ আল আমিন মৃধা, অধ্যাপক ডাক্তার এম.আর. খান শিশু হাসপাতাল। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, গরম কিন্তু পড়তে শুরু করেছে সকলের ত্রাহি অবস্থা। এই সময় শিশুদের কিন্তু আরও বেশি নাজুক অবস্থা। এই সময় শিশুদের কী কী পরামর্শ মেনে চললে এই গরমে তারা সুস্থ থাকতে পারবে সে বিষয় নিয়ে আলাপ করব। আমাদের সাথে আছেন ডাক্তার আল আমিন মৃধা। আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত। প্রথমে একটু জানতে চাচ্ছি, এই যে গরম পড়ছে, আমাদের বড়দেরই তো অনেক কষ্ট হচ্ছে, শিশুদের আসলে এই গরমে কী কী সমস্যা হতে পারে? হ্যাঁ, খুবই প্রাসঙ্গিক। দেখেন, যত কম বয়স সেসব শিশুগুলো কিন্তু হচ্ছে এই গরমে তত ভালনারেবল এবং তত দ্রুত অসুস্থ হয়ে যায়। তাহলে আমাদের শিশুদের যে ইয়েগুলো লক্ষ্য রাখা লাগবে যে যত কম বয়সী শিশু হবে তাদের যত্নগুলো যেমন আমরা যেন রোদে বের না করি এবং একটু সুতি কাপড়, ঢেলামেলা কাপড়গুলো আমরা পরায় দিই। এবং যদি আমরা কোনো সময় বেরোই তাহলে যাতে তাকে সানশাইন ডাইরেক্টলি না লাগে সেই দিকে আমরা খেয়াল রাখবো এবং সাদা কাপড় পরিধান করাবো, যেটা সুতি কাপড় এগুলো পরিধান করাবো এবং আমরা অ্যাডিকুয়েট যেন হাইড্রেশন থাকে সেই দিকে আমরা হচ্ছে খেয়াল রাখবো। যেসব বাচ্চা বুকের দুধ খায় সেটা যেই জায়গাতে হোক, আমরা যদি কোথাও যদি বেরোই তাহলে তাকে যেন হচ্ছে বুকের দুধ খাওয়ানোর ব্যাপারটা যেন নজর রাখে এবং হচ্ছে যে কোনো পরিবেশেই যেন খাওয়ানো যায় এর দিকে খেয়াল রাখা লাগবে। আর একটু বড় বাচ্চা যদি হয় তাহলে তার দিকে খেয়াল রাখবো যে বাচ্চা যদি বাইরে বেরোয় তাহলে যাতে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে পারে, এই দিকে আমরা খেয়াল রাখবো। বাড়িতে থাকলে আমরা খোলামেলা জায়গাতে, যেখানে হচ্ছে ঠান্ডা জায়গাতে আমরা হচ্ছে রাখার চেষ্টা করব। ছায়া জায়গাতে থাকলেই হবে এবং হচ্ছে পাতলা কাপড় পরে রাখবে, এরকম যত্ন আমরা যাতে রাখি। আউটডোর গেমসগুলো আমরা হচ্ছে কম এনকারেজ করব। এই সময় আসলে নবজাতক যারা সদ্য ভূমিষ্ঠ শিশু তাদের এবং মায়েদেরও তো একটু বিশেষ যত্ন নিতে হবে। এই সময় সদ্য ভূমিষ্ঠ শিশু এবং মায়েদের ক্ষেত্রে কী কী করণীয় রয়েছে? মায়েদের ক্ষেত্রে দেখেন যে একটা মা যখন হচ্ছে বাচ্চা দেয় তার কিন্তু শারীরিক অনেক পরিবর্তন হয়, সে হচ্ছে অনেক ব্লাড লস করে, যার জন্য এই মারাও কিন্তু ভ্যালনারেবল থাকে। তার জন্য মারা যাতে সহসায় ডিহাইড্রেটেড না হয় সেই দিকে খেয়াল রাখা লাগবে। পর্যাপ্ত পরিমাণে পানীয় খাবারগুলো খাবে এবং স্বাভাবিক খাবারগুলো ফ্রেশ যেগুলো তৈরি হবে এই খাবারগুলো যেন খায়। আর বাচ্চাদের ব্যাপারে মনে রাখা লাগবে যে এই সময়টা কিন্তু শুধুই বুকের দুধ খাওয়ানোর সময়, যার জন্য মা যদি ঠিক মতো খায়, যেমন বলা আছে যে আমরা খাবো হচ্ছে 3 বার আর মা খাবে 5 বার, তাহলে এই মা যদি বেশিবার খায় এবং পর্যাপ্ত পানীয় যদি খাবার খায় তাহলে কিন্তু বাচ্চার এই গরমেও দেখা যাবে একটা যত্নের অংশে চলে আসবে। পাশাপাশি পোশাক বা এগুলো আমি একটু আগে যেভাবে বললাম সেই দিকে যদি খেয়াল রাখে ছোট বাচ্চার জন্য তাহলে দেখা যাবে যে বাচ্চা ভালো থাকবে। আচ্ছা, এই যে আমরা নবজাতকের ক্ষেত্রে একটু অনেকে জানতে চাই যে বাচ্চার গোসলের বিষয়টা, কখন গোসল করবে? জন্মের পরপরই কি গোসল করাতে পারবেন না একটু সময়ে? যদি হচ্ছে সিজারে হয় এবং হচ্ছে হসপিটালে যদি হয় তাহলে সাধারণত প্রথম 2 দিন গোসল না করা, এবং বলা হয় যে হসপিটালে গোসল না করে এখন কিন্তু দেখা যায় 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু হসপিটাল থেকে ডিসচার্জ দিয়ে দেয়। তাহলে বাসায় যেয়ে প্রথমে গোসল করাবে, এটা 3 দিনে হতে পারে। আচ্ছা, তার প্রথম 48 ঘন্টা গোসল করানো যাবে না, তারপরে করা যাবে না। এটার একটু ব্যত্যয় আছে এরকম ভাবে যে যত কম বয়স, যেমন হচ্ছে প্রিম্যাচুর বাচ্চা যদি হয় তাহলে আর একটু দেরিতে আমরা যারা সময়ের আগে জন্মে যায় প্রিম্যাচুর বাচ্চা, জি। আর যদি ওজন কম থাকে তাহলে আর স্বাভাবিক ওজনের যদি হয় তাহলে সাধারণত বাচ্চা প্রথমে বাসায় যাওয়ার পরেই এই বাচ্চাকে গোসল করানো যায়। আমরা এভাবে বলতে পারি যদি স্বাভাবিক ওজনের হয় এবং ঠিক সময়ে জন্ম নেয় তাহলে প্রথম 2 দিনের পরে যখন বাসায় যাবে, অর্থাৎ 48 ঘন্টা পার হয়ে গেলে সেক্ষেত্রে গোসল করতে পারবে। কিন্তু ওজন যদি কম থাকে এবং সময়ের আগে যদি হয়ে যায় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে উনি যখন বলবেন সেই সময় গোসল করাতে হবে। একটু যদি বলতেন, এই সময় তো অনেক বাচ্চা দেখা যায় যে ডায়রিয়াতেও আক্রান্ত হচ্ছে, বা আমরা দেখতে পাচ্ছি এই সময় যেহেতু গরমে ডায়রিয়া হয়, ডায়রিয়া হলে পানি শূন্যতা আমরা কিভাবে বুঝবো এবং এই ক্ষেত্রে কি কি করণীয়? হ্যাঁ, এটা হচ্ছে দেখেন যে শীতের সময় আর এখনকার সময় কিন্তু একটু ভিন্ন। এখন দেখা যায় যে যদি 1-2 বার যদি পাতলা পায়খানা হয় তাহলেই কিন্তু পানি শূন্যতা হয়ে যায়। এটা বোঝার উপায় হচ্ছে যে বাচ্চাটা দেখা যাবে যে খুব তাড়াতাড়ি নেতিয়ে পড়বে এবং বাচ্চাটার হচ্ছে দেখা যাবে যে আমরা যদি খেয়াল করি চোখগুলো হয়তো দেখা গেল যে একটু বসে বসে গেছে, যাদের এতে মাথার চাঁদিটা একটু নড়ে সেটা একটু হচ্ছে দেবে গেছে এবং জিহ্বাগুলো শুষ্ক হয়ে যায়। একটু বড় বাচ্চা হলে সে হচ্ছে পানি পিপাসায় হতে পানি সরাসরি নিজেই খেতে চায়।
আর যেসব বাচ্চা একেবারেই নেতিয়ে পড়ে সেসব বাচ্চা কিন্তু দেখা যায় যে একেবারে সে নড়াচড়া করতে পারে না। আমরা যদি ভালো করে দেখি কোনো বাচ্চা একেবারে এমন হয় যে তৃষ্ণার্ত বাচ্চা যেমন পানি খেতে চায়, ও বাচ্চা কিন্তু কোনো কিছু পানি দিলেও সে মুখে খেতেও পারে না। তাহলে এইরকম হচ্ছে লক্ষণগুলো আমরা যদি দেখি একটা বাচ্চা পাতলা পায়খানা করতেছে এবং সঙ্গে এইরকম আছে শারীরিক পরিবর্তন, তাহলে কিন্তু আমরা মনে করবো যে পানি শূন্যতার দিকে যাচ্ছে। পাশাপাশি প্রস্রাব হচ্ছে কিনা সেই জিনিসটা খেয়াল রাখবো। প্রস্রাব কম হয়ে যায়, হ্যাঁ, প্রস্রাব কম হতে পারে। 6 ঘন্টার যদি বেশি সময় যদি প্রস্রাব না হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা হচ্ছে ডাক্তারের পরামর্শ নিব। এখন বিশেষ করে গরমের সময় এই যে এটা আমরা তো বুঝলাম যে কি পানি শূন্যতার লক্ষণগুলো বুঝলাম, কিন্তু পানি শূন্যতা হলে এই সময় কি কি করণীয়, বা যে ডায়রিয়া হলে ঘরোয়াভাবে আসলে কি করণীয়? ঘরোয়াভাবে যদি 6 মাসের নিচে বাচ্চা হয় তাহলে এইসব বাচ্চাগুলো বুকের দুধ বেশিবার খাওয়াবে। বেশিরভাগ খাওয়ালে যাতে হচ্ছে এই যে আমরা যে স্যালাইন যেটা খাওয়াচ্ছি সেটা যেন পূরণ হয়। আর যদি এটা দিয়েও যদি না হয় তাহলে সেই বাচ্চাগুলোকেও কিন্তু আমরা হচ্ছে খাওয়ার স্যালাইন আমরা দিতে পারবো। এখন প্রায় ঘরেই দেখা যায় যে খাওয়ার স্যালাইন থাকে। খাওয়ার স্যালাইনটা সঠিক মাত্রায় তৈরি করার পরের থেকে কিভাবে একটু সঠিক মাত্রায় তৈরি করবে এটাই যদি আমাদের দর্শকদেরকে বলেন। এটা হচ্ছে আমরা পানি ফুটিয়ে নেব, ফুটে সাধারণত 8 মিনিট পর্যন্ত হচ্ছে তাপমাত্রা, যখন পানিটা বলক উঠবে তারপরে 8 মিনিট ফুটানোর পরে এই পানি ঠান্ডা করে, এই ঠান্ডা পানিটা আধা লিটার পানি একটা প্যাকেটে এখন যেগুলো পাওয়া যায় সবগুলোই প্রায় হচ্ছে আধা লিটার পানিতে আমরা এটা গলে নেব। অর্থাৎ বড়দের বা অন্য সাধারণভাবে যেভাবে স্যালাইন বানানো হয় সেরকমই শিশুদের জন্য আলাদাভাবে কোনো নিয়ম নেই? হ্যাঁ, আলাদা কোনোভাবে নিয়ম নাই। এবং এই তৈরি করা ইয়েটার থেকেই আমি কিন্তু বাচ্চাকে খাওয়াবো। কতটুকু বয়স অনুযায়ী? বয়স অনুসারে যদি 2 বছরের নিচে বাচ্চা যদি হয় তাহলে দেখা যায় যে 20 চামচ পর্যন্ত, 5 ml যে চামচটা সেটা 20 চামচ পর্যন্ত খাওয়ানো লাগে। এটা বয়স যত কম হয় তখন হয়তো সে অনুসারে আমরা একটু কমও দিতে পারি। কিন্তু দেখা যায় যে 2 বছরের নিচের বাচ্চাগুলো 20 চামচ করে লাগে। আর 2 বছর থেকে সাধারণত যদি তার একটু বড় বাচ্চা যদি হয় 6 বছর বা এরকম পরিমাণ যদি হয় তাহলে দেখা যায় যে 20 চামচ থেকে 40 চামচ পর্যন্ত আমরা হচ্ছে খাওয়ার স্যালাইন খাওয়াই। এর পরের বাচ্চাগুলো ও প্রতিবার পাতলা পায়খানার পরে যতটা খেতে চায় সেই পরিমাণ স্যালাইনই 2 বছরের কম বয়সী বাচ্চাদের বুকের দুধের পাশাপাশি কি এই যে স্যালাইনের কথা বলে, স্যালাইনের পাশাপাশি কি বুকের দুধ খাওয়ানো যাবে কিনা? হ্যাঁ, স্যালাইনের পাশাপাশি অবশ্যই তাকে বুকের দুধ খাওয়ানো যাবে। এটাতে কোনো বুকের দুধ খাওয়ানোর কোনো অসুবিধা নেই। এই সময়টা আসলে আমরা দেখতে পাচ্ছি যে গরম পড়লে অনেকেই দেখা যাচ্ছে ঠান্ডা কাশি প্রচণ্ড বেড়ে গিয়েছে। এই সময় অনেক বাচ্চাদের ঠান্ডা লাগছে, দেখা যাচ্ছে ঠান্ডা একবার লাগলে বা কাশি লাগলে তার যাচ্ছেই না। এই বিষয়গুলি নিয়ে আমরা আপনার সাথে আলাপ করবো একটি বিরতির পর। শুধু দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর অন কলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক আলাবিন মৃধা এবং আমরা আলাপ করছি গরমে শিশুর যত্ন নিয়ে। আমরা বিরতির আগে প্রশ্ন করেছিলাম এই সময় অনেকের দেখা যাচ্ছে গরমেও ঠান্ডা লাগছে প্রচুর এবং কাশি সহজে ভালো হচ্ছে না। এই সময় ঘরোয়াভাবে আসলে মা বাবাদের কী করণীয়? এটা কিন্তু একটা খুব ব্যাপার যে দেখেন যে এত গরমের মধ্যে কিন্তু ঠান্ডা লাগা। এখানে আমাদের মনে রাখা লাগবে যে গরমের সময় কিন্তু যে অ্যালার্জিক কিন্তু এনভায়রনমেন্টে বেশি এবং অর্গানিজমগুলো বেশি, বিভিন্ন ধরনের ইনফ্লুয়েঞ্জা হওয়া বা অন্য ভাইরাসগুলো এই সময় এনভায়রনমেন্টে থাকে। যার জন্য দেখা যায় যে একটা বাচ্চা কিন্তু সহসাই কিন্তু আক্রান্ত হয়। যে বাচ্চাটা হচ্ছে ভাইরাস দিয়ে আক্রান্ত হচ্ছে সেই বাচ্চা কিন্তু সাধারণত দেখা যায় সর্দি, কাশি, নাক দিয়ে ঝরা এবং কাশি এগুলো শুরু হয়ে যাচ্ছে। কিছুদিন পরে দেখা যাচ্ছে এই বাচ্চাগুলো কিন্তু আবার সেকেন্ডারি ইনফেকশনও খুব সহসায় হয়ে যাচ্ছে। যার জন্য আমাদের মনে রাখা লাগবে এই ঠান্ডা কাশিগুলো অন্য ঠান্ডা কাশির সময়কার তুলনায় কিন্তু একটু ভিন্নভাবে নেওয়া লাগবে। যদি এরকম হয়ে যায় তাহলে ঘরোয়াভাবে আমরা মনে রাখবো যে বাচ্চাটা যদি বেশি জ্বর হয়, কোনো বাচ্চা মারা এসে বলে যে আমার বাচ্চা তো 2 দিন থেকে একটু জ্বর নামে নাই এবং জ্বর দেখা যায় কেউ বলে 103, 104 এর হতেই আছে। তাহলে আমাদের মনে রাখা লাগবে যে যেসব জ্বরগুলো সাধারণত 102-এর উপরে জ্বরগুলো হয় এগুলো কিন্তু সবসময় সতর্ক হওয়া লাগবে এবং হচ্ছে ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগবে। দেখা যায় যে ওগুলোতে সেকেন্ডারি ইনফেকশন হয়ে হঠাৎ করে নিউমোনিয়া, ফুসফুসে একটা হচ্ছে হয়ে গেল। তো আমরা মনে রাখবো যদি এরকম যদি হয় তাহলে বয়সভেদে সাধারণত যারা বুকের দুধ খাবে তাদেরকে একটু বেশিবার বুকের দুধ খাওয়ানো এবং সিমটোমেটিক্যালি যদি জ্বর থাকে তাহলে জ্বরের ওষুধগুলো দেওয়া। নাক যেহেতু ঝরে নাকটা পরিষ্কার করে দেওয়া এবং অনেক সময় দেখা যায় যে নাকে যদি আমরা হচ্ছে নর্মাল স্যালাইন ড্রপ ওগুলো ব্যবহার করি তাহলে দেখা যায় যে নাক পরিষ্কার হয়ে যায় বা এরকমভাবে পরিষ্কার করা যায়। আর অন্য যদি দেখা যায় যে এর ব্যত্যয় হয়েছে, শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাচ্ছে, তার হচ্ছে জ্বরও অনেক বেশি,
তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নেওয়া লাগবে যে অন্য কোনো কিছু হয়ে যাচ্ছে কিনা, যেটা এই গরমের সময় ঠান্ডার থেকে কিন্তু পরিবর্তিত হয়ে নিউমোনিয়া হয়ে যায়। তো আমরা পারিবারিকভাবে মনে রাখবো যে আমাদের বাচ্চাদেরকে হচ্ছে যাতে খাবারের দিকে একটু হচ্ছে খেয়াল রাখি, যে বুকের দুধ খাওয়ানো এবং পারিবারিক হচ্ছে যে স্বাভাবিক তৈরি করা খাবার, সেগুলো আমরা আগের থেকে তৈরি করা খাবার এগুলোর ব্যাপারেও সতর্ক হব। এখন কিন্তু হচ্ছে গরমের সময় খাবারগুলো কয়েক ঘন্টা বাইরে রাখলেই কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং এই খাবারগুলো খেলে এই ভালো বাচ্চা দেখা গেল যে ডায়রিয়া হয়ে গেল, তাহলে ওটাতে আর একটা সমস্যা হয়ে যাবে। ওই জন্য যে ফ্রেশ খাবার, রান্না করা খাবারগুলোর ব্যাপারে আমরা হচ্ছে সচেতন হব। পোশাক আশাকের ব্যাপারেও আমরা যেন একটু খেয়াল রাখি, যাতে হচ্ছে গরমের সময় ঢিলা ঢালা পোশাক পরে থাকবে এবং ছায়াতে যাতে থাকে, আউটডোর গেমসগুলো যাতে কম করে। খুব সুন্দরভাবে বলছেন। এই সময় যে ঠান্ডা লাগার ভয় অনেকে দেখা যাচ্ছে বাচ্চাকে গোসল করে না, আবার এসি ছাড়তেও ভয় পায়। এই দুটো বিষয় খুব কমনলি আমাদের কাছে আসে। এই দুটো বিষয় নিয়ে যদি একটু বলতেন, এই সময় যেসব বাচ্চা ছোট রয়েছে তাদের ক্ষেত্রে এসি চালানো যাবে কিনা, আর প্রতিদিন গোসল করানো যাবে কিনা? এটা গোসল করার ব্যাপারে এখন প্রতিদিনই করা উচিত। কারণ হচ্ছে এগুলো হয় কি, যে আমি গোসল যদি না করি তাহলে যেসব অর্গানিজম বা যেটা আমরা বললাম এগুলো যদি গায়ের স্পর্শে আসে, এগুলো কিন্তু দেখা যায় ইজিলি দেহের মধ্যে ঢুকে যেতে পারে, যার জন্য গোসল প্রতিদিনই করানো উচিত। আর এসির ব্যাপারে যে আমার মনে হয় যে আমরা যেটুকু যদি না দিই, তাহলে তো বাইরে যে হিট যেটা প্রদাহ সেটার অবস্থা কিন্তু হয়ে যাবে। যার জন্য এসি আপনি ব্যবহার করবেন, এবং হচ্ছে এখানে যদি 26 ডিগ্রি টেম্পারেচারে যদি আপনি রাখেন, হ্যাঁ, তাহলে কিন্তু সাধারণত বাচ্চাদের কোনো রকম তেমন অসুবিধা হয় না। অর্থাৎ খুব অল্প টেম্পারেচারে রাখলে ঠান্ডা লাগতে পারে, কিন্তু 26 বা এমন যদি রাখেন, এই টেম্পারেচারে রাখলে কিন্তু বাচ্চাদের কোনো অসুবিধা হয় না, এবং এখান থেকে অন্য কিছু হওয়ার সম্ভাবনা নাই। বা এসির কিছু কিছু যত্ন আছে, সেগুলো যদি ব্যবহার করেন তাহলে এসি দিয়ে যেগুলো হচ্ছে অসুখ হয় সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কমই থাকে। আচ্ছা, একটু খুব সুন্দরভাবে আসলে বলছেন। এই সময় দেখা যাচ্ছে যারা স্কুলে যাচ্ছে যেসব বাচ্চারা, আমরা নবজাতক নিয়ে আলাপ করলাম, খুব ছোট শিশু, কিন্তু একটু যারা স্কুলে একটু বড় হয়েছে স্কুলে যাচ্ছে, তারা তো বাসার বাইরে যেতে হচ্ছে। অনেকে যদি বিভিন্ন পিটি বা অ্যাসেম্বলি হয়ে থাকে, বা এমনিতেও বাচ্চারা বাইরে যায়, খেলতেও যায়, এই যে একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে আসলে কী কী নিয়ম মেনে চলতে হবে? দেখেন, এই বাচ্চাদের হচ্ছে সবচেয়ে একটা আগ্রহ কি, ওরা যখন বাইরে যায় তখন কিন্তু ওদের আর হচ্ছে খেয়াল থাকে না যে আমার হচ্ছে গরম কি না। একটা লোক যখন ঘামার আগেই সে বলে যে আমি ঘেমে যাচ্ছি, গরম অনেক বেশি লাগছে। আর ছোট বাচ্চা কিন্তু ঘেমে সব কিছু পড়ে যাচ্ছে, তবুও সে তার যে টার্গেট, হয়তো যাবে স্কুলে অথবা খেলতে যাবে, এই টার্গেটে সে থাকে। যার জন্য আমরা খেয়াল রাখবো যেসব বাচ্চা সাধারণত স্কুল যদি একটু দূরে হয় বা এরকম যদি হয়, তাহলে যত্ন নেওয়া উচিত এইভাবে যে আমাদের পথের মধ্যে যে গরমটা, রোদটা যাতে না লাগে। যাদের জন্য হচ্ছে স্কুলের হয়তো ভেহিকেলের ব্যবস্থা আছে সেটা ভিন্ন, কিন্তু অনেকেরই কিন্তু নাই। আমি বলবো যে তারা পিতামাতা যদি সঙ্গে যদি ছাতা নিয়ে গেল অথবা সঙ্গে করে নিয়ে যায় একেবারে স্কুলে পৌঁছায় দিল, তাহলে সবচেয়ে ভালো হয়। আর এখন হচ্ছে প্রত্যেকটা স্কুলে যেমন ক্লাস থাকে, তাদের সংস্পর্শে যদি থাকে তাহলে খেলাধুলাটা এখন রেস্ট্রিক্টেড হওয়া উচিত। ঢাকা শহরে আউটডোর গেমগুলি, বাসার বাইরে যে গেমগুলো, সেগুলো আমার মনে একটু বিরত থাকা উচিত। রোদের মধ্যে যখনই টিফুন হয়ে গেল, দৌড়ে যায় একেবারে মাঠে লেগে গেল বল খেলার জন্য অথবা ইয়া করার জন্য, একটু বড় বাচ্চা, এগুলোর থেকে দূরে থাকা উচিত। ইনডোর গেমসগুলোতে তাদেরকে উৎসাহিত করা উচিত এই সময়। জি, খুব সুন্দরভাবে বলছেন। একটু যদি বলতেন, এই সময় তো দেখা যায় অনেক বাচ্চা বিভিন্ন স্কিনেরও সমস্যা হয়, কি কি স্কিনের সমস্যা হয় এই সময়? স্কিনের সবচেয়ে যেটা এখন আমাদের যে সমস্যা, একটা হচ্ছে যে আর্টিকারিয়া, যেটা এখন কিন্তু চুলকানি, যেটা আর্টিকারিয়ার গা চুলকায় একেবারে চাকা হয়ে গেছে, এরকম যে কোনো ইয়াতে অ্যালার্জিকের স্পর্শে হলে এটা আরও বেশি ফ্লোরিশ হয়ে যায়। আর আরেকটা হচ্ছে স্ক্যাবিস হচ্ছে এত দ্রুত খোসপাঁচড়া, যেটা আমরা হচ্ছে বাংলায় বলি। এবার আমার মনে হয় যে ডাক্তারি জীবনে ঢাকা শহরে এবারে আমরা যতটা বেশি হচ্ছে খোসপাঁচড়া দেখছি, এতটা বেশি আমরা দেখিনি। ইভেন হচ্ছে এর কোনো নিয়ম নীতি কিন্তু নাই যে ওয়েল টু ডু ফ্যামিলির, একটু বড় লোক ফ্যামিলি, যারা দেখা যাবে যে খুব অবস্থা সম্পন্ন পরিবার, তাদের ক্ষেত্রে এটা তাদের ক্ষেত্রেও একই অবস্থা। এবং ডাক্তাররা অনেকে হিমশিম খেয়ে যাচ্ছে যে চিকিৎসাগুলো দিয়ে দেখা যাচ্ছে আবার হচ্ছে। কারণে হচ্ছে এটা যে এটা তো ছোঁয়াচে, চিকিৎসাটা যেভাবে করা দরকার সেটা করতে পারতেছে না, যার জন্য এরকম হচ্ছে। আর অন্যগুলোর হচ্ছে স্কিনের সমস্যাটা এই সময় এই গরমে বেশ খানিকটা আসলে দেখা যায়। এই স্কিনের সমস্যা আরও কি কি দেখা যায়, সে বিষয়ে নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন।
বিরতির পর ডক্টর অন কলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক আলামিন মৃথা এবং আমরা আলাপ করছি গরমে শিশুর যত্ন নিয়ে। আমরা বিরতির আগে আসলে বলছিলাম যে এই সময়ে বাচ্চাদের স্কিনের অনেক ধরনের সমস্যা হয়, খোস পাঁচড়ার কথা বলছেন, আর কি সমস্যা হয়ে থাকে? আরগুলো হচ্ছে যেগুলো যে স্কিনে ইনফেকশন হয়ে ফুসকুড়ি ধরে, ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটা ইম্প্যাটাইগো বলে, এগুলো বেশি, অ্যাবসেসগুলো বেশি সাধারণত এইগুলোই সাধারণত ম্যাক্সিমামগুলো হয়। জি, এই সময় তো দেখা যাচ্ছে অনেক বাচ্চায় বিশেষ করে যখন বাইরে থাকে, স্কুলের বিভিন্ন অ্যাসেম্বলিতে দেখা যায় হঠাৎ করে বাচ্চারা অজ্ঞান হয়ে যায়। এমনিতে যখন বাইরে হাঁটাচলা করেন, হিট স্ট্রোক নামে আমরা এটাকে অনেকেই চিনে থাকি। হিট স্ট্রোক হলে আসলে কিভাবে বোঝা যাবে আসলে, এবং এই সময় কি কি করণীয়? মা বাবাদের, বাচ্চা যদি হিট স্ট্রোক হয়ে যায়, হঠাৎ করে যদি অজ্ঞান হয়ে যায় বা পড়ে যায়, সে সময় মা বাবাদের কি করণীয়? একটা হচ্ছে কিভাবে বুঝবেন সেটা একটু বলবেন, আর কি করণীয়? এটা হচ্ছে কি, যদি আমি এর আগেও বলছি যে তাপে কিন্তু যত কম বয়সের বাচ্চা তত কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তো যদি একটা বাচ্চা যদি স্কুলে থাকে, সে বাচ্চা যখন হচ্ছে হিটের অ্যাসেম্বলি করতেছে, এরকম সময় প্রথম দিকে অবস্থায় কিন্তু হচ্ছে একেবারে যে হিট স্ট্রোকের যে ফিচারটা সেটা নাও হতে পারে। প্রথম দিকে বাচ্চা বলে যে আমার হাত পা কেমন যেন কামড়াচ্ছে, যেটা হচ্ছে হিট ক্র্যাম্প হিসেবে করে আর কি। এর পরবর্তী সময়ে যে তার একটা অস্বস্তি ভাব এরকম থাকে, কিন্তু যখন একেবারে সে পড়েই গেছে, সেটা কিন্তু একেবারে হিট স্ট্রোকই। সে মানে অজ্ঞানের মতো হয়ে গেছে, তার হাইপোটেনশন হয়ে গেছে, শারীরিক অনেক পরিবর্তন হয়। তো এটা হলে মনে রাখা লাগবে যে বাহ্যিক অবস্থায় আমার মনে হলো যে বাচ্চাটা পড়ে গেছে, কিন্তু ইন্টারনালি যেগুলো হচ্ছে পরিবর্তন হয়, সেগুলো কিন্তু অনেক মারাত্মক। বিশেষ করে তার কিডনি আক্রান্ত হওয়া, হার্টের আক্রান্ত হওয়া, ব্রেনের কিছু কিছু পরিবর্তন হওয়া। তো যাতে এটা না হয়, সেই বাচ্চাকে দ্রুত হচ্ছে ওই যে জায়গাতে হয় অথবা বাইরে যদি থাকে তাহলে ঠান্ডা জায়গাতে নিয়ে যাওয়া, যেখানে সানশাইন নেই সেখানে নিয়ে যাওয়া, নিয়ে যে আমাদের কমপক্ষে হচ্ছে গায়ে প্রথমেই হচ্ছে যদি আমরা করতে পারি যে কোনো ব্যাগ, পানির ব্যাগ যদি দিয়ে সম্পূর্ণ গায়ে যদি একটু স্পর্শ করি, অথবা পানি দিয়ে মুখ চোখে ধুয়ে দিলাম, হাতটা ধুয়ে দিলাম, ছিটা দিলাম, এবং হচ্ছে কোনো কাপড় ভিজায় নিয়ে সেটা দিয়ে যদি আমরা মুছাই দিই, তাহলে দেখা যায় যে প্রথম দিকে একটু অস্বস্তি হয়, এবং সেই সময় হচ্ছে ঠান্ডা জায়গাতে নিয়ে ফ্যানটা ছেড়ে দেওয়া দিয়ে এটা প্রাথমিক অবস্থায় করা। আর পরবর্তী সময়ে আমাদের করা উচিত যে বাচ্চাটা যদি খুব বেশি রকম হচ্ছে হাইপোটেনশন হয়েছে, অথবা দেখা গেল যে সে অজ্ঞানের মতো পড়ে আছে, তাহলে কিন্তু দ্রুত ডাক্তারের কাছে নিয়ে তাকে যে ফ্লুইড দেওয়ার প্রয়োজন পড়তে পারে, যে এরকম। আর যদি না হয়, সে যদি দেখা যায় যে সে খেতে পারবে বা করতে পারবে, তাহলে তাকে কিছু হচ্ছে শরবত জাতীয় খাবার দেওয়া, অথবা স্যালাইন যদি থাকে তাহলে স্যালাইন, বাইরে কোনো জুস ব্যবহার না দিয়ে যে শরবত ব্যবহার, শরবত ব্যবহার করা, যে লেবুর পানি বা চিনি দিয়ে একটু হয়তো লবণ দিয়ে আমরা হচ্ছে শরবত বানালাম, সেটা যদি খাওয়া দেওয়া। আর কোনো কিছু যদি না থাকে, তবু ঠান্ডা পানি যদি আমরা হচ্ছে পানীয় যদি খাওয়াতে পারি, তাহলে কিন্তু বাচ্চাটা হচ্ছে দ্রুত সুস্থতার দিকে যায়। তবে আমরা মনে রাখবো যে হচ্ছে যদি প্রথমে আমরা যে জায়গাতে হবে সেই জায়গা থেকে আমরা বাচ্চাটাকে সরায় নিয়ে আসবো। আর হিট স্ট্রোকের বাচ্চাগুলো হয়েছে কি, যে আমরা যদি সানশাইন এখন যেভাবে পড়তেছে, আমরা ওই জায়গাগুলো করা উচিত। দেখেন এখন কিন্তু অনেক কিছু চিন্তাভাবনা করে, এখন এই যে 7 দিন ছুটি আবার বাড়ায় দিছে, কাজে এগুলো কিন্তু তার অংশ। যাতে দেখা গেল যে হয়তো একটা স্কুলের অংশ পিটি করব, কিন্তু এখন এগুলো পরিহার করা উচিত। এগুলো পরিহার করা উচিত। ক্লাস টিচার যে আসে, সেও যেন দেখে যে বাচ্চাগুলো বাইরে চলে যাচ্ছে কিনা, বিশেষ করে অ্যাসেম্বলিটা বন্ধ হলে কিন্তু বাচ্চারা যদি আবার বাইরে গিয়ে খেলা শুরু করে দেয়, সেটার দিকে একটু খেয়াল রাখবে। হ্যাঁ, সেটা দিয়ে খেয়াল রাখবে। সেটা পিতামাতা সবসময় খেয়াল রাখবে যে এখন কিন্তু আউটডোর গেমগুলো অ্যালাউ করা হবে না। বাচ্চা এখন এত বেশি টেম্পারেচার, এটা বাচ্চারা সহ্য করতে পারবে না। দেখা যাবে যে অজান্তেই সে হয়ে গেছে, যে হয়তো অজ্ঞান হয়ে গেছে, তার হচ্ছে কিছুটা সেন্সুরিয়ামটা চেঞ্জ হয়ে গেছে। তো এরকম হয়ে গেলে, অজ্ঞান হয়ে গেলে তার শেষ স্টেজে, তার আগেকারগুলো তো খেয়াল রাখা লাগবে যে সে যেন বলতে তো অস্বস্তি হচ্ছে, কেমন যেন মাথা ঘোরার মতো মনে হচ্ছে, তাহলে কিন্তু আমরা। এই সময় অনেকে পানি খাওয়ানোর কথা বলে, আসলে কতটুকু বাচ্চাকে পানি খাওয়ানো উচিত? বাচ্চাকে সাধারণত যদি আমরা ওজন ভেদে একটা পানির আছে, তবে যদি আমাকে যে আমাদের যে গ্লাসগুলো থাকে, এগুলাতে কিন্তু 250 ml বা 300 ml এর মতো থাকে। এইরকম পানি যদি আমরা একটা বাচ্চাকে দিই, সে যদি খেতে পারে তাহলে দেওয়া যায়। এই সময় খাদ্যাভ্যাসের একটা বিষয় রয়েছে, গরমের শিশুদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত? খাদ্যাভ্যাসের ব্যাপারে আমি বলবো যে বাচ্চাদের যে স্বাভাবিক যেগুলো খাবার, এগুলো কিন্তু ফ্রেশলি প্রিপেয়ার্ড খাবার হওয়া লাগবে। তাজা খাবার যেটা বলে সেরকম আর কি কিছুটা। এখানে কিন্তু হচ্ছে প্রিপেয়ার্ড ফুড অনেক দিন রেখে দিছে বা করছে,
ফ্রিজের থেকে রেখে দিলে হয়তো কিছুটা সঙ্গে সঙ্গে ইয়ে করা উচিত, আবার ফ্রিজের থেকে অনেকক্ষণ বাইরে রেখে যদি খায় এগুলোও কিন্তু নষ্ট হয়ে যায়। কাজেই সবসময় হচ্ছে ফ্রেশলি প্রিপেয়ার্ড ফুড, যেটা মাছ মাংস ডিমের তৈরি আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম খাই সেরকমই খাবে, পাশাপাশি পানীয় খাবারগুলো একটু বেশি খাবে, পর্যাপ্ত পানি খেতে হবে। ফল পেলে ফলগুলো সবসময় পর্যাপ্ত পানি এবং ফ্রেশ ফুডগুলো খাবে। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যাপক আলামিন মৃধা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, যেমনটি স্যার বলছিলেন সেই নিয়মগুলো এই সময় মেনে চলতে হবে। 2 বছরের কম বয়সী বাচ্চাদের অবশ্যই বুকের দুধ এবং অন্যান্য বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণ পানি, রসালো ফল এগুলো যদি একটু খায়, ছায়াযুক্ত স্থানে রাখে, আউটডোর গেমসগুলো এই সময় বিরত রাখে, তাহলে আমাদের শিশুরা সুস্থ থাকবে। এই সময় আমাদের শিশুরা সুস্থ থাকুক, আমরা সুস্থ থাকি, এই কারণে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।